পতিত আওয়ামী লীগ শাসনামলে টিএফআই সেল গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি শুরু ৩ ডিসেম্বর। এছাড়াও জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি শুরু ৭ ডিসেম্বর। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এই তারিখ ধার্য করেন। এই দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে জেদাই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আসামি আইনজীবী হিসেবে নিয়োগের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলায় অ্যাডভোকেট হাসান ইমামকেও রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সকালে দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে শহীদ আবু সাঈদ ও চানখারপুল সহ আরও ৮টি মামলার মোট ২৮ জন আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জেআইসি রিলেটেড সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন, বলেছেন এগুলো পরবর্তীতে আরও শুনতে চান। আর আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সকাল থেকেই হল ছাড়ছেন শিক্ষার্থীরা। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী। বলেন, এ সময় যতটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। শিমুল খানের রিপোর্ট। রবিবার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা দেন কর্তৃপক্ষ। ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা, তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেক শিক্ষার্থীরা বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। একটা দীর্ঘমাত্রার ভূমিকম্প হওয়ার কারণে আমরা সবাই একটু আতঙ্কিত। তাছাড়া প্রশাসন থেকে বলা হয়েছে বাধ্যতামূলক হল ছাড়ার জন্য, যদিও এটা যৌক্তিক না, অনেকেরই দ্বিমত আছে। পরিমাণে ভূমিকম্প হচ্ছে, যখন তখন বড় একটা ভূমিকম্প হলে আমাদের বিল্ডিংগুলো বেশ ঝুঁকিপূর্ণ, পুরনো বিল্ডিং তো যখন তখন ধসে পড়তে পারে। এই জন্য এখন মনে হয় আমাদের কয়েকদিন একটু ঢাকার বাইরে থাকাই ভালো হবে। আমি অ্যাকচুয়ালি শকড যে 15 দিনে প্রশাসন এমন কি করে ফেলবে যাতে বিল্ডিংগুলো আবার সেফ হয়ে যাবে, এটা আমরা আসলে জানি না। অনেক শিক্ষার্থীরা বলছেন, হল ছাড়ার জন্য কমপক্ষে 2 দিন সময় দেওয়া উচিত ছিল। এভাবে একদিনের মধ্যে হল ছাড়তে বলা অনেকের জন্য কষ্টকর। আতঙ্কগ্রস্ত, কালকে রাতে ঘুমাতে পারি নাই, সবসময় মনে হইতেছে কাঁপতেছি বা উপর থেকে খুলে পড়তেছে। আমি বাধ্যতামূলকভাবে যাচ্ছি, তো হল ছাড়তে বলা হচ্ছে তাই যাচ্ছি। বিভিন্ন মহল থেকে লোক এনে এখানে পরীক্ষা নিরীক্ষা করবে, অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত, কিন্তু এটা কার্যকারিতা কেমন হবে তা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খানু পরীক্ষা নিরীক্ষা ও সামগ্রিক ঝুঁকি অত্যাবশ্যক সম্ভাব্য সংস্কার কাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান সেনাপ্রধান। এর আগে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি সময় ভারতের সেনাবাহিনীর সদস্যগণ সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন করতে পারি। এছাড়াও দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সময় স্বতঃস্ফূর্তভাবে জনগণের পাশে দাঁড়িয়ে আমরা সেবা করে চলেছি। সবকিছুই সম্ভব হয়েছে সেনা সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, কর্মদক্ষতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্ব পালনের আন্তরিকতা।
একই দিনের জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রতিনিধি। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে একথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। সকাল 11টায় আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের কক্ষে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়। আইসিপিভির আওতায় প্রায় 10 লক্ষ দেশের ভিতরের অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদেরকে ভোটের সুবিধায় আওতায় আনা হয়েছে। এটাও ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন আমরা একটা ভালো সমাধানে যেতে পারবো। ভোটার লিস্ট আমরা যে সংশোধন করেছি, মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এটা একটা ভালো কাজ হয়েছে। ইসির চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে যে কোনো ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয়। আমাদের দিক থেকে প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলোন এ ব্যাপারেও আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, দাঁড়ানোর জন্য মাঠও নেই। সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। রাজুকে এসব বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। একটি সাজানো ও সমঝোতার নির্বাচন করার প্রচেষ্টা চলছে উল্লেখ করে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় গেলে তারা হুমকি ধামকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম পরিদর্শন শেষে নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন ফর্ম বিতরণের প্রতিদিনের আপডেট জানাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এই সংবাদ সম্মেলন। এ সময় যারা এ পর্যন্ত মনোনয়নপত্র কিনেছেন তাদের তালিকা তুলে ধরেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আমরা চাই একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফাইনাল যে মনোনয়ন তালিকাটা হবে সেটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে। আমরা 1484 প্রায় 1000-এর কাছাকাছি ফর্ম বিতরণ করেছি। সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে একটি শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাংগঠনিক কাজকর্ম চলছে বলে জানান এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম। জনমুখী যারা নেতৃত্ব রয়েছেন তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হলেও তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা রেখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামী সংসদে পাঠাবেন, সেই লক্ষ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছি। সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব, কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে এটা বাস্তবায়ন কিভাবে আমরা করব তাদের কমিটমেন্টের ইস্যু। জানান 24-এর স্পিড ধরে রাখতে গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, এনসিপি সংসদে গেলে সংস্কার বাস্তবায়নে কাজ করে যাবে। সাপলাকলি মার্কা নিয়ে সংসদে যাবে
তারা আপনাদের যে স্পিরিটগুলো রয়েছে, যে জন্য আপনাদের ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে, সেগুলো আমরা সংসদে গিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করব। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন ত্রয়োদশ নির্বাচনের সমান সুযোগের পরিবেশ পাওয়া না পাওয়া প্রসঙ্গে। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচন করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা জানান নির্বাচনে তারা সৎ প্রার্থী দিচ্ছেন, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চমক। স্বপ্ন থাকে, নিষ্ঠা এবং সততা থাকে, দেশপ্রেম থাকে, অবশ্যই তারা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সাংঘর্ষিক রাজনীতি নয়, বিএনপি স্থিতিশীল রাজনীতিতে বিশ্বাস করে, তাই দাবি আদায় রাজপথে কোনো কর্মসূচি দিচ্ছে না বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন হলে ড্যাবের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি 31 দফার মধ্যে যে স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে তা নিশ্চিত করার আহ্বান জানান। বলেন, যত সংস্কার করা হোক না কেন দেশ ভালোর দিকে যাবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সংস্কার না হয়। দ্বিমত পোষণ করবে, সম্মান দেখাইলে কোনো সমস্যা নেই, কারণ যত সংস্কার আপনি করবেন বাংলাদেশে, তারেক রহমান সাহেবের মধ্যে যত সংস্কার করবেন দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে পারি। আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে, দ্বিমত পোষণ করেও সহনশীল হতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের শেষে গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা খাল নদী ধ্বংস করে সেই ভূমিদস্যুরাই আবার রাজনৈতিক দলের নেতা হয়, অবৈধ উপায়ে বিত্তশালী হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার আমলেই দুর্নীতির ঘটনা বেশি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ভূমিদস্যুরা ঢাকা শহরের খাল, বিল, নদী ধ্বংস করে ফেলেছে। দেখতে দেখতে ঢাকার জলধার সম্পর্কে এরা ভূমিদস্যু, এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে, এরাই হচ্ছে সমাজের অধিপতি হচ্ছে। এদের প্রবল প্রতাপ প্রতিপত্তিতে এদের ইয়েতে গিয়ে ওই মাস্টার ডিগ্রি পাস করা ছেলে গিয়ে চাকরির ঘটনা দিচ্ছে, সে হয়তো কোনো একদিন ম্যাট্রিকও অতিক্রম করেনি। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, 2008 সালে শেখ হাসিনার 5.21 একর কৃষি সম্পত্তি ছিল, তবে অনুসন্ধানে 29 একর সম্পত্তির সন্ধান পাওয়া যায়। সে সময় দুদক তদন্ত করে এটি বের করলেও ব্যবস্থা নেওয়া যায়নি। যদি এই ভবনের উদ্বোধনটা করা না লাগতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সিলেট পুণ্যভূমিতে দুর্নীতি দমন কমিশনের অফিস কেন হতে হবে? এই পুণ্যভূমিতে যদি আমরা সবাই পুণ্যবান হতাম এবং আমরা যদি ধর্মের বিধিবিধান ঠিকভাবে মেনে চলতাম, তাহলে আমরা নিজেরা দুর্নীতি করতাম না এবং দুর্নীতি দমন কমিশনের এখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করার কোনো দরকার হতো না। সিলেট না, সারা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, প্রথমত আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি, আমরা তো বাংলাদেশের সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আপনি যে নামটা উচ্চারণ করলেন, তিনি আমার ধারণা অন্তত 20-25টা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি। বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতারা সাক্ষাৎ করেছেন। সকালে দেশটির প্রধানমন্ত্রী অবস্থানরত হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে গতকাল 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
মানিকগঞ্জে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তারকৃত বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি ও ফাঁসির দাবিকে কেন্দ্র করে তৌহিদি জনতা ও বাউল ভক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। সকালে মানিকগঞ্জ শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে এই ঘটনা ঘটে। যে কোনো অপ্রীতিকর ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইলের ভুইয়াপুরের গোবিন্দাসী খালটি একসময় আশীর্বাদ হলেও এখন পরিণত হয়েছে অভিশাপে। নৌকা চলাচলের খালটি দখল আর দূষণে এখন পরিণত হয়েছে মরা খালে। বন্যার সময় উপচে পড়া পচা পানি প্রবেশ করে লোকালয়ে পানি জমে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। বারবার খাল খননের দাবি উঠলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। এদিকে খাল খননে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দখল আর আবর্জনায় মরা খালে পরিণত হয়েছে টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার গোবিন্দাসী খাল। খানুরবাড়ি যমুনা নদীর পূর্ব পাড় থেকে আমুলা পর্যন্ত বিস্তৃত এই খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় পালতোলা নৌকা। বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের মালামাল আনা নেয়া ও যাতায়াত করত নৌকায়। কালের পরিক্রমায় স্থানীয়রা দখল বাণিজ্যে মেতে ওঠায় শুরু হয়ে গেছে খালটি। খালের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, দোকানপাট সহ নানা স্থাপনা। কিছু জায়গা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে পানির গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে তলিয়ে যায় ঘরবাড়ি ও বাজার। পচা আবর্জনা, নোংরা পানির দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, পাশাপাশি জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। আমরা এক সময় এই খাল দিয়া নৌকা দোন নিয়ে একদম আমরা ধবন্ত যাতায়াত করছি। এখন দুই দিক থেকে চাপা দেয়, খালটা বন্ধে হেলাই দিচ্ছে। আমরা চলাফেরা করা খুব অসুবিধা গেছে। ঘর বাড়িতে পানি ওঠে, অথবা এই বাজারের যেসব আশেপাশের লোকজন আছে সেই লোকজনের বাড়ি ঘরে পানি ওঠে। পানি উঠে আমাদের যাতায়াত, বর্ষা মাসে যাতায়াতের জন্য কষ্ট হয়। সেচ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়ছে কৃষি জমিতে। অনাবাদি রয়ে যাচ্ছে জমি, নষ্ট হচ্ছে ফসল। বিভিন্ন সময় খাল খননের দাবি উঠলেও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি বলছেন স্থানীয়রা। যখন যাওয়া আসা করি তখন আমাদের মুখে হয়তো রুমাল অথবা মাস্ক পরে আমাদের পরিধান করতে হয়। এত দুর্গন্ধ এখানে। আর এখানে এই যে বাসাবাড়ি এগুলো করছে, যতগুলো মল আছে সবারই মধ্যে ফালানো হয়। জেলা প্রশাসকের কাছে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে অতি দ্রুত এই খালটা যাতে সংস্কার করা হয়। এদিকে খাল পুনরুদ্ধারে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দ্রুতই দখলমুক্ত করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সরকারি সার্ভেয়ার দিয়ে এটি সার্ভে করে এটা চিহ্নিতকরণ করে এবং সরকারি যে খালের অংশটি সেটি শনাক্তকরণ করে এটি আমরা আইনানুগভাবে উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। খাল খননের মাধ্যমে উচ্ছেদ হবে অবৈধ দখলদারিত্ব, দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।